ভারত তার সৈন্য সামন্ত শ্রীলঙ্কা থেকে সরাবে। আমি তো আসলে চারপাশে ভারতের কোনো বন্ধু দেখছি না, এমনকি ভুটানও খুবই অস্থির হয়ে গেছে কি করে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা যায়, এবং তারা বর্ডার নিয়ে বোধহয় চীনের সঙ্গে একটি বৈঠকেও আলোচনাতেও যাবার জন্য চেষ্টা চালাচ্ছে। ভারতের বন্ধুটা কোথায়? শেখ হাসিনাও তার স্বভাব সুলভ ভাবে বাড়িয়ে দিয়েছি, করে দিয়েছি, এই করে গেছেন, সবই উনি করে দিয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের বাহানা বা চাহিদা বা দাবির কোনো সীমা পরিসীমা নাই। এতে যেটা হচ্ছে, আমাদের $44 বিলিয়ন পার ইয়ারের যে রপ্তানির বাজার, সেই বাজারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেই মুহূর্তে ওনাকে প্রধান বিচারপতি না করে আরেকজনকে করা হলো, উনি পরের দিনে উনি রিজাইন করলেন, এবং এটা খুব পরিষ্কার হয়ে গেল যে কেন আসলে এত কিছু। অনেকেই মনে করেন যে ভারতের সঙ্গে যুদ্ধ হলে আমরা পারবো না, বিশেষ করে যারা ভারতকে সমর্থন করে, অর্থাৎ আমি শব্দটি ভারতের দালাল বলেই অভিহিত করতে চাই। কিন্তু আমরা কিন্তু এই ধরনের ঘটনাও দেখেছি। বিডিআরের যখন যখন মহাপরিচালক ছিলেন ফজলুর রহমান, তখন বাংলাদেশের সেনা ডিভিশন ছিল 5টি। সে সময়ে বিজেপি হত্যার পর বাসে করে তাদেরকে ঝুলিয়ে আনতে দেখেছি। দুঃসাহসী একটি কাজ তিনি করেছিলেন। এখন আমাদের সেনাবাহিনী 10টি ডিভিশন। আমাদের ভয় কিসের? ভারতের সাথে যুদ্ধে যেতে হবে কেন আমি ঠিক বুঝতে পারছি না। মানে ভারতকে আক্রমণ করার কোনো পরিকল্পনা কি বাংলাদেশ সরকারের? না, সেরকম কিছু নয়। যদি আক্রমণ যদি আসে, দ্যাটস আ ভ্যালিড কোয়েশ্চেন। আক্রমণ আসবে কেন? দেখুন, আমরা তো যেটা দেখলাম, আপনারা যদি ফিলিস্তিন ইসরায়েলের কথা ধরেন, কিংবা আরেকটা যে উদাহরণ তারা দিয়েছে রাশিয়া ইউক্রেন, রাশিয়ার তো সমরাস্ত্র এবং তাদের যুদ্ধ সরঞ্জামের বিরাট ভান্ডার আছে। সেই তুলনায় ইউক্রেনের হাতে তেমন কিছুই নাই। কিন্তু যখন ইউক্রেনের ল্যান্ডের উপরে তারা আক্রমণ চালালো, তাকে কিন্তু নাকানি চুবানি খাইয়ে দিয়েছে ইউক্রেন, এবং সেটা এখনো চলছে। ইউরোপ, আমেরিকা সবাই মিলে ইউক্রেনের পেছনে দাঁড়িয়েছে। সুতরাং এ ধরনের কোন আগ্রাসন যদি ভারত চালাতে যায়, আমার মনে হয় ভারত সেই ভুলটি করবে না। আর দ্বিতীয় যে বিষয়টি, একটা তো হুমকি ডেফিনেটলি ভারতের তরফ থেকে এসছে। এটাকে আমি আসলে হুমকি বলবো, যদিও বলা হয় যে তার ইন্টারনাল পলিটিক্সকে মেনটেন করার জন্য, তার ইন্টারনাল ভোট ব্যাংককে সুসংহত রাখবার জন্য ইটস আ মেসেজ। বাট একই সঙ্গে এটাও তো সত্য যে যখন একটা প্রতিরক্ষা মন্ত্রী এ ধরনের কথা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং তার 3 বাহিনীর মধ্যে বলেন, তখন বিষয়টি আসলে ততটা আর রাজনৈতিক মেঠো বক্তৃতা থাকে না। এটা একই সঙ্গে নিজের দেশের বাহিনীগুলো এবং যেই দেশের প্রসঙ্গে কথা হচ্ছে সেই দেশকেও একটি মেসেজ দেয়। সেটার উত্তরে বাংলাদেশ সরকার, বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছেন, তারা যথেষ্ট শক্তভাবেই জবাব দিয়েছেন, এবং তারা ডে 1 থেকেই খুবই শক্তভাবে কথা বলছে। ভারতকে একটা বিষয় মনে রাখতে হবে, ভারতের দাদাগিরি বলেন বা ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সকলকে নিজের ব্যাকইয়ার্ড মনে করার যেই পুরাতন কৌশল আমরা দেখেছি, তাতে কিন্তু ভারত দক্ষিণ এশিয়ায় পুরোপুরি বন্ধুহীন হয়ে গেছে। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন, আমাদের প্রধান উপদেষ্টা বারবারই সার্ককে আবার শক্তিশালী করা, ইউরোপিয়ান ইউনিয়নের মতন একটা জোট হয়ে কাজ করার ব্যাপারে জোর দিচ্ছেন। আপনি যদি একটু ভারতকে দেখেন, আমার বন্ধু বলছিলেন যে নেইবার চেঞ্জ করা যায় না। এটা বাংলাদেশের জন্য যেমন সত্য, ভারতের জন্যও সত্য। ভারত চাইলেই তার পাশ থেকে পাকিস্তানকে সরিয়ে ফেলতে পারবে না। ভারত চাইলেই বাংলাদেশের 18 কোটি বৈরী জনগণ, যেই জনগণকে ভারত ক্রমাগত বৈরী থেকে বৈরীতর করেছে এবং শেষমেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বৈরীতম করে ফেলেছে, সেই দেশকেও ভারত চাইলে সরিয়ে ফেলতে পারবে না। ভারত 2015 সালে নেপালের উপর যে অবরোধ দিয়ে তার জনগণকে যে পরিমাণ পিসড অফ করেছে, বিরক্ত করেছে, অসন্তুষ্ট করেছে, সেখান থেকে নেপাল খুব বেশি ভুলে গেছে নেপালের মানুষ, সেটা ভাবার কোনো কারণ নাই। হালে শ্রীলঙ্কাতে যেই সরকারটি এসছে, সেটি খুবই চীনের দ্বারা প্রভাবিত একটি সরকার, এবং আসার সাথে সাথে মুইজু মেড ইট শিওর যে ভারত তার সৈন্য সামন্ত শ্রীলঙ্কা থেকে সরাবে।
আমি তো আসলে চারপাশে ভারতের কোনো বন্ধু দেখছি না, এমনকি ভুটানও খুবই অস্থির হয়ে গেছে কি করে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা যায়, এবং তারা বর্ডার নিয়ে বোধহয় চীনের সঙ্গে একটি বৈঠকেও আলোচনাতেও যাবার জন্য চেষ্টা চালাচ্ছে। ভারতের বন্ধুটা কোথায়? ভারতের তো বন্ধু নেই। ভারত যে ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে, কর্নার্ড হয়ে যাচ্ছে, এটা ভুলে গেলে ভারত ভুল করবে। এবং ভারত যদি এই অঞ্চলে তার পারমাণবিক শক্তির মহড়া দেওয়ার চেষ্টা করে বা চিন্তা করে, আমার মনে হয় না তার চারপাশে যে দেশগুলো আছে তারা বসে থাকবে। বিশেষ করে পাকিস্তানের কথা এখানে বলাই যায়। দেখুন, ভারত আর পাকিস্তানের বৈরিতা নতুন না, এটা পুরাতন আদি বৈরিতা। হ্যাঁ, এই আদি বৈরিতার পরেও ভারত কিন্তু সাহস করে না বর্ডারে একজনও পাকিস্তানি নাগরিককে হত্যা করতে। ইভেন নেপালের এক গৌরগোবিন্দ হত্যার জন্য অজিত দোভালকে মাফ চাইতে হয়েছে, ভারত সরকারকে মাফ চাইতে হয়েছে। কেন? নেপাল তো ছোট্ট একটা দেশ, বাংলাদেশের চেয়েও ছোট, একটা ল্যান্ডলকড কান্ট্রি, পাহাড়ি দেশ। তারপরেও তো নেপালের জনগণ এক কাতারে এসছে এবং সরকার জনগণের সঙ্গে রেজোনেট করে যে প্রতিবাদ করেছে, তার ফলশ্রুতিতে ভারতের মতন এত বড় একটি দেশকে ক্ষমা চাইতে হয়েছে। আপনার যদি নৈতিক শক্তি থাকে, আপনার যদি জনসমর্থন থাকে, আপনার ভিত্তিটা যদি হয় দেশের মানুষের সমর্থন, তাহলে আমার মনে হয় না ভয় পাওয়ার খুব বেশি কিছু আছে। 1971-এ কিন্তু আমাদের সেই অর্থে গেরিলা যুদ্ধই আমাদেরকে করতে হয়েছে। যার যা কিছু আছে সেটা নিয়ে আমরা কিন্তু মাঠে নেমেছিলাম। এর ফল পাকিস্তানকে ভুগতে হয়েছে, দেশ ভাগ হয়ে গেছে। এবং এই 24-এ খুব বেশি দূরের কথাও না, যেই অটোক্র্যাটকে মনে হয়েছিল কোনোভাবেই সরানো যায় না, কোনো অবস্থাতেই সরানো যায় না। আমার ভাই তো নাম না নিয়ে বললেন তিনি এখনো নিজেকে চিমটি কেটে দেখেন যে সত্যি কি চলে গেছে কিনা। এরকম একটি অটোক্র্যাটকে আমাদের ছোট ছোট বাচ্চারা তাদের আন্দোলনের মধ্যেই তো তাকে পালায়ে যেতে হলো। মানে ফর গড সেক, পালিয়ে যাওয়া হ্যাজ গট আ ডিফারেন্ট মিনিং। হ্যাঁ, পালিয়ে যাওয়া কিন্তু অলটুগেদার ইটস আ ডিফারেন্ট মেসেজ টু দ্য পার্টি, টু দ্য নেশন, টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। জাতীয় নিরাপত্তার বাইরেও আরো দু একটি বিষয় কাজ করে। আমরা তো মূল্যবোধ জলাঞ্জলি দিচ্ছি। আসলে রাজনৈতিক নেতৃত্ব হবে মানুষের রোল মডেল, আমরা সেটা প্রত্যাশা করি, কিন্তু তারা টাকা পাচার করে বাইরে। তারা কোন মডেল হচ্ছে, এটা কি প্রত্যাশিত? আমি আপনার এই প্রসঙ্গে আসে রেখে আমি আমার ভাইয়ের সাথে একটা ব্যাপারে একটু ডিফার করতে চাই। আমরা দেখেছি সেভেন সিস্টার্স এর ব্যাপারে হুমকি দেওয়া হয়েছে, চিকেন নেকের ব্যাপারে হুমকি দিয়েছে, কিন্তু কারা দিয়েছে? কিছু ছাত্র, সমন্বয়করা কি কেউ দিয়েছে? একজন দুজন গভর্নমেন্ট কিন্তু দেয়নি। কিন্তু যখন একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী সেই ইস্যুতে এই ধরনের রিয়াকশন দেখায়, কোথায়? মাঠের বক্তৃতায় নয়। আমাদের ছাত্রদের হুমকি কিন্তু ছিল মাঠের বক্তৃতায়, এবং তারা কোনো রেসপন্সিবল পজিশনও হোল্ড করে না। বাট একজন প্রতিরক্ষা মন্ত্রী যখন তাদের ইন্টারনাল মিটিং এ কথা বলেন, তখন বিষয়টিকে আসলে খুব হালকাভাবে দেখবার কোনো সুযোগ নাই। তবে একই সাথে আমার কাছে এটাও মনে হয়েছে যে ভারত শুধু যে হাসিনার পলায়নে বা হাসিনার স্টেপ ডাউনে হতচকিত হয়ে গেছে তাই না, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং রাগও আমরা দেখতে পাচ্ছি। ধরুন, এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে ভয়াবহ রকমের গোলমাল চলছে, গাজীপুর, সাভার, আশুলিয়া, আমাদের মধ্যে 2144টার মতন ফ্যাক্টরি আছে, তার মধ্যে 200-র উপরে ফ্যাক্টরি বন্ধই হয়ে আছে, এবং দেখা গেছে যে তাদের বেতন ভাতাও মোটামুটি ক্লিয়ার আছে, এবং এক একটা ফ্যাক্টরি এক একটা নতুন নতুন ইস্যুতে আন্দোলন করছে। যখন আপনি এক দফা দাবি মানছেন, তখন নতুন করে দাবি গজিয়ে উঠছে। সেই দাবিগুলো আসলে জীবনে কোনোদিন তারা করে নাই। এতদিন শুধু মজুরি বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, মজুরি বৃদ্ধি এই শুনে এসছি। আর শেখ হাসিনাও তার স্বভাব সুলভভাবে বাড়িয়ে দিয়েছি, করে দিয়েছি, এই করে গেছেন, সবই উনি করে দিয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের বাহানা বা চাহিদা বা দাবির কোনো সীমা পরিসীমা নাই। এতে যেটা হচ্ছে, আমাদের $44 বিলিয়ন পার ইয়ারের যে রপ্তানির বাজার, সেই বাজারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই শ্রমিকদেরকে অস্থির করে, উত্তেজিত করে, টাকা ছড়িয়ে কারা যে এটার লাভের ফসল ঘরে তুলতে চাইছে, এটা বোঝাটাও খুব অবাক হওয়ার, খুব রকেট সায়েন্স না। আমাদের পাশের দেশে ইতিমধ্যে শোনা যায় যে রপ্তানি 15% ইনক্রিজ করে গেছে, এবং এই বাজারগুলো তো আসলে ভারতের কাছেই যাবে। ভারত
বসেই আছে এই বাজার নেওয়ার জন্য, চীন আছে। সুতরাং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদের সরকারকেও আরেকটু শক্তভাবে দেখা উচিত, এবং আমাদের শ্রমিক ভাইরা যারা আন্দোলন করছেন বা আন্দোলনে ব্যবহৃত হচ্ছেন, যেটাই হোক না কেন, দিন শেষে বুঝতে হবে চাকরি হারালে কিন্তু তারাই হারাবেন। গার্মেন্ট ওনার যারা আছেন তারা কিন্তু সামহাউ দে উইল ম্যানেজ, মানে তাদের দিন চালানো, জীবন চালানো হুমকির মুখে পড়বে এটা ভাববার আসলে কোনো কারণ নাই। হুমকির মুখে পড়বে শ্রমিকের জীবন। সুতরাং তারা আসলে তাদের এই উস্কানিতে কতটা পা দেবেন, কতদিন পর্যন্ত পা দেবেন, ফ্যাক্টরি কতদিন পর্যন্ত বন্ধ রাখবেন বা বাড়তে বাধ্য করবেন, এগুলো বিবেচনার বিষয়। আর রাজনীতি তো আসলে বিচ্ছিন্ন কোনো বিষয় না। একটা সমাজে যখন সকল শ্রেণীর মানুষ আসলে মানি ইজ দি ওনলি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তখন রাজনীতির কাছ থেকে আপনি ভিন্ন কিছু আশা করতে পারেন না। একটা সমাজে আমলা বলেন, একটা সমাজে প্রশাসন বলেন, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, রাষ্ট্রের অন্যান্য সংস্থাগুলো বলেন, প্রতিষ্ঠানগুলো বলেন, সকল কিছুতে যখন করাপশন ভয়াবহভাবে ঢুকে, তখন রাজনীতিকে আপনি এর থেকে আসলে আলাদা করে রাখতে পারবেন না। তবে সিন্স রাজনীতি হচ্ছে সবকিছুর ডিসাইডিং ফ্যাক্টর, সুতরাং পচনটা আসলে রাজনীতি থেকেই শুরু হয়। এবং বিশেষ করে বাংলাদেশে দীর্ঘ সময় আমরা দ্বিদলীয় ব্যবস্থা যেটা দেখেছি, যখন যে ক্ষমতায় থাকে সকল ক্ষমতাই তার হাতে বা এক ব্যক্তির হাতে চলে যায়, যেটা এখন অবশ্য নানান রকম সংস্কারের আলাপ আমরা শুনতে পাচ্ছি। জানি না কতদূর সংস্কার হবে। রাজনৈতিক দলগুলোর এক ধরনের কনসেনসাসের ব্যাপার আছে। আমাদের যে কমিশন, 6টা কমিশন হলো, সেই কমিশনগুলো 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে, সুপারিশ দেবে, তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে। তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা আসলে সেই সংস্কারের সঙ্গে কতদূর একমত হবে, কোনটা কোনটা তারা করবে না করবে, সেই প্রশ্নগুলো তো থেকেই যায়। আমরা মনে হয় রাষ্ট্রের নিরাপত্তা থেকে আসলে সার্বিকভাবে এই যে রিমান্ডের বিষয়টি আসলো, বিচারকদের নানান বিষয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা, সার্বিক বিষয়ে তো সংস্কারের জন্যই তো কমিশন হচ্ছে। আমি এটাকে রাষ্ট্রের নিরাপত্তা থেকে খুব আলাদা করে দেখি না এ কারণে যে একটা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন ভঙ্গুর হতে থাকে না, রাষ্ট্র অটোমেটিক্যালি অনিরাপদ হয়ে পড়ে, দুর্বল হয়ে যায়। এবং বাংলাদেশ একটি অত্যন্ত দুর্বল রাষ্ট্র। দেখুন, বিচারক নিয়ে আমরা আলাপ করছি। আমাদের বাংলাদেশে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের কোনো আইন আমরা কিন্তু কেউ এখনো করি নাই। এবং এতগুলো সরকার আসলো, এতগুলো সরকার গেল, কারণ মনে হলো না যে সুপ্রিম কোর্টটাকে অন্তত আমরা নিরাপদ রাখি, নিরপেক্ষ রাখি, সৎ, যোগ্য, সাহসী মানুষদেরকে সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করি। করলে কি হতো জানেন? পলিটিক্যাল, এই যে এখন গণহারে যেই দল ক্ষমতায় থাকে আরেক দলের বিরুদ্ধে গণহারে মামলা দেয়, কনস্টিটিউশনাল চেঞ্জ, সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে এই কাজগুলো তারা করে। পলিটিক্যাল কোয়েশ্চেন ডিসাইড করে অ্যাপিলেট ডিভিশন বাংলাদেশে। এবং এই যে আজকে বাংলাদেশের গত 15 বছরের যেই ধস, সেটার জন্য অনেকে বলেন যে একজন চিফ জাস্টিস প্রত্যক্ষভাবে দায়ী, তিনি হচ্ছেন খায়রুল হক। তো আমরা সকল কিছুই জজদের ঘাড়ে বন্দুক রেখে করব, এবং আমি চেষ্টা করব আচ্ছা ও যখন ক্ষমতায় আসবে ও রিফর্ম গুলো করুক, আমি আমারগুলো আগে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কনফার্ম করে ফেলি। এই সংস্কৃতি না ব্যাকফায়ার করে। এখনো যদি আমাদের পলিটিশিয়ানরা এটা না বোঝে, আমি জানি না আসলে আর কত রক্তপাত, আর কত জেল, আর কত অপমান, আর কত অপদস্থ হলে আমাদের পলিটিশিয়ানরা এটা বুঝবে। দেখেন, আমরা যখন প্র্যাকটিস করেছি, আমি আসলে নাম নিতে দ্বিধা হয় তাও নেই, ওয়াহাব মিয়া স্যার কিন্তু খুব বিখ্যাত মানুষ ছিলেন, অত্যন্ত অনেস্ট, অত্যন্ত পরিশ্রমী, এবং তিনি তার প্র্যাকটিসিং লাইফেও তিনি অত্যন্ত সুনামের সঙ্গে একজন প্র্যাকটিশনার ছিলেন। যখন তিনি দেখলেন প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট থেকে বেরোতে হচ্ছে, দেশ ছাড়তে হচ্ছে, ওনারা যদি ঐক্যবদ্ধভাবে সিনহার ব্যাপারে দাঁড়াতেন, তাহলে জুডিশিয়ারি নিয়ে আজকে যে 116 অনুচ্ছেদ নিয়ে আমরা কথা বলছি, যে আমাদের লোয়ার জুডিশিয়ারি, এই যে রাষ্ট্রপতি উইথ দি কনসালটেশন অফ দি প্রাইম মিনিস্টার, এই জায়গাটা কিন্তু হতো না। তাহলে কি হতো? সুপ্রিম কোর্টের একচ্ছত্র অধিকার থাকতো, নিম্ন আদালতের পদ বদলি, পদায়ন, নিয়োগ, সকল কিছু, অপসারণ, সকল কিছু সুপ্রিম কোর্টের হাতে থাকতো। ঐক্যবদ্ধ তো হলো না আমাদের অ্যাপিলেট ডিভিশন। এবং পরে দেখা গেল যখন ওনার হয়তো একটা ইচ্ছা ছিল উনি প্রধান বিচারপতি হবেন, যেই মুহূর্তে ওনাকে প্রধান বিচারপতি না করে আরেকজনকে করা হলো, উনি পরের দিনে উনি রিজাইন করলেন। এবং এটা খুব পরিষ্কার হয়ে গেল যে কেন আসলে এত কিছু। তো আমরা প্রধান বিচারপতি হওয়ার স্বপ্ন দেখব, কিন্তু আমাদের সেই মরাল স্ট্রেংথ অ্যান্ড মরাল ইয়েটা শক্ত হবে না।
আমরা আসলে নিজেদের নানান সুযোগ সুবিধার জন্য আপোষ করতে থাকবো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে, তাহলে আমি পলিটিক্যাল পার্টিগুলো আসলে এরকম মানুষকেই ব্যবহার করতেই থাকবে। আমি স্যারের সাথে একটা ব্যাপারে একটু দ্বিমত না, মানে একটু ভিন্নভাবে আমি যদি একটু দেখি, ডিসি ব্যাপারটা হ্যাঁ ওনারা ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের, কিন্তু ডিসি হয় কি একটা এলাকায় গেলে না উনি রাজার মতন হয়ে যান। একটা সেক্রেটারিয়েটে কিন্তু রাজার মতন চলা যায় না, বেতন ভাতা হয়তো একই, কিন্তু ডিসি হচ্ছেন ওই জেলার একটা রাজা। এমনকি মন্ত্রী এমপিরাও এখন যেভাবে মানে বিরাজনীতিকরণ হয়েছে গত 15 বছর, ডিসি কে দেখলে বরং মন্ত্রী এমপিরাই দাঁড়ায় আগে সালাম টালাম দেয়। তো এক ধরনের রাজা রাজা ফিলিং তো হয়, সেটার জন্যই হয়তো এগুলোকে বলা হয় একটু পলিটিক্যালি অ্যাপয়েন্টেড, বা একটু যারা সুনজরে থাকেন ওই রাজত্বটা তারা পান আর কি। সে কারণে ডিসির জন্য এত তদবির, এত দৌড়ঝাঁপ, এবং যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সময় যদি আপনি ডিসি হতে পারেন না, আপনার গায়ে কিন্তু কোনো রং লাগলো না। নাহলে এতদিন যারা ডিসি হচ্ছে তারা দৌড়ের উপরে, বিএনপির সময় যারা ডিসি ছিল তারা আওয়ামী লীগের সময় দৌড়ের উপরে ছিল, চাকরি টাকরি হারায় ওএসডি টোএসডি হয়ে একাকার। কিন্তু এখন যারা হবে তারা কিন্তু আরামের সাথে রাজত্ব করতে পারবে, সেটাও একটা কারণ এই